আপনি শরীয়তপুরের তরুণদেরকে এঙ্গেজ করার জন্য আপনার পরিকল্পনা কি, সেটা আমাদেরকে জাস্ট একটু বলবেন। আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনে দেশের 4.5 কোটি তরুণ ভোটার যুক্ত হবে, একেবারে নতুন এবং সত্যি করার অর্থে এই তরুণরা কিন্তু এখনো ভোট দেয়নি। জি, তরুণরা চায় এমন নেতৃত্ব যারা মানুষকে স্বপ্ন দেখাতে পারে এবং যারা প্রচলিত রাজনীতির যে দুর্বৃত্তায়ন রয়েছে, প্রচলিত রাজনীতির যে প্রতি মানুষের যে অনীহা রয়েছে, তার বাইরে এসে এমন একজন মানুষকে তারা খুঁজতে চায় যিনি আমাদেরকে উন্নয়নের কথা বলবেন, যিনি আমাদেরকে সমৃদ্ধির কথা বলবেন, যিনি আমাদেরকে নৈতিকতার কথা বলবেন, যিনি আমাদেরকে মূল্যবোধের কথা বলবেন, যিনি আমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার কথা বলবেন, যিনি জাতীয় ঐক্যর কথা বলবেন, যিনি সংহতির কথা বলবেন, সমৃদ্ধির কথা বলবেন এবং একযোগে এই দেশকে নিজের সম্পদ হিসেবে মনে করে দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবেন। এই চিন্তাধারা যিনি পোষণ করেন এদেশের মানুষ তাদেরকেই সমর্থন করবে। এবং আমি যেখানেই যাই যুব সমাজের কাছে এই আহ্বান করি, এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশ আমার, এই মাটি আমার এবং এই দেশকে আমার মায়ের মতো ভালোবাসতে হবে এবং সেই ভালোবাসা দিয়ে আমাদের এই দেশের প্রত্যেকটা, এই মায়ের প্রতিটি সন্তান আমার ভাই, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিতে হবে, বৈষম্যের রাজনীতি বাদ দিতে হবে, পরস্পরকে দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে, অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যৎকে নির্মাণের জন্য কাজ করতে হবে। অতীত থেকে আমরা শিক্ষা নিব, কিন্তু অতীতকে নিয়ে কাদা ছোড়াছড়ি করে সেটি নিয়ে পড়ে থাকবো নয়। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে এগোতে হবে এবং আমি মনে করি তরুণ প্রজন্ম এই আহ্বানে সাড়া দিবে এবং তারা চাইবে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মিত হোক, যে সমাজে কোনো মানুষ তার কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে, কোনো আদর্শিক পরিচয়ের কারণে, কোনো ধর্মীয় পরিচয়ের কারণে সে কখনো কোনো ট্যাগিংয়ের শিকার হবে না। কিন্তু আপনি যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছেন বা যে আহ্বান তরুণ সমাজের কাছে রাখলেন, আপনার শরীয়তপুর এক আসনের তরুণরা তো আমরা জানি ঐতিহাসিকভাবে তারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকে। তারা আসলে আপনার এই আহ্বানে কতটুকু সাড়া দেবে? আবার যদি ভিন্নভাবে জিজ্ঞেস করি, আপনি শরীয়তপুরের এই তরুণ প্রজন্ম বলি অথবা শরীয়তপুরের যে সকল ভোটার আছে তাদেরকে, বিশেষ করে যারা আওয়ামীপন্থী ভোটার রয়েছে, তাদেরকে কতটুকু কনভিন্স করতে পারছেন বা তাদের জন্য আপনি কি কর্মসূচি দিয়েছেন যে কর্মসূচির কারণে তারা আওয়ামী লীগকে নয় বরং বাংলাদেশ জামায়াত ইসলামীকে ভোট দেবে? ধন্যবাদ। এখানে আমার প্রথম কথা হচ্ছে যে আমরা দেখি যে শরীয়তপুরের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। এর অনেকগুলো কারণ আছে, তবে সাধারণত আওয়ামী লীগের মধ্যে দুই ধরনের মানুষ আছে। আচ্ছা, এক ধরনের মানুষ আছে যারা আদর্শিকভাবেই আওয়ামী লীগ এবং তারা যে কোনো অবস্থাতেই শুধু আওয়ামী লীগকেই ভোট দিবে, আওয়ামী লীগকে না পেলে আর কাউকে ভোট দিবে না, এরকম কিছু মানুষ আছে। আচ্ছা, এটা আমি দেখেছি আমার শৈশবে কৈশোরে, আমি এমন কিছু মানুষ দেখেছি যে একদল মানুষ আছে। আর কিছু মানুষ আছে যারা একসময় আওয়ামী লীগ করতোই না, আচ্ছা, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল, কিন্তু বিগত 15, 16, 17 বছরে বিভিন্নভাবে ধীরে ধীরে তারা আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে। আবার কিছু মানুষ আছে যারা একটা অঞ্চলে যেখানে অধিকাংশ মানুষ এই আওয়ামী লীগ সমর্থন করে, সবার সাথে সাথে তারাও সমর্থন করে, মানে ভাসমান ভোটারের কথা বলছেন, এরকম কিছু মানুষ আছে। কিন্তু আমি যদি বলি যে একেবারে নিরেট আওয়ামী লীগের আদর্শিক কর্মী কিংবা বিএনপির আদর্শিক কর্মী, জামাতের আদর্শিক কর্মী, এদের সংখ্যা কিন্তু এমন না কোনো রাজনৈতিক দলেরই যাদেরকে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া যায়, কারণ এরা কোনোটাই কিন্তু 50% অ্যাবাভ না আসলে। আচ্ছা, বিরাট অংশই আছে যারা হয়তো দেখেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে দেশে বোধহয় ভালো হবে, তো ঠিক আছে আমাদের রাজ্জাক সাহেব উনি এমপি হলে মন্ত্রী হবেন, তার ওনাকে আমরা ভোট দিই। কিংবা এনামুল হক শামীম উনি এমপি হলে মন্ত্রী হবেন, ওনাকে আমরা ভোট দিই। অথবা অমুক ব্যক্তি ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ভালো, ওনাকে আমরা ভোট দিই। তো এই দৃষ্টিভঙ্গি থেকে তারা ভোট দেয়। কিন্তু এখন 5 তারিখের পরে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন চিন্তাধারা এবং নতুন একটা বিনির্মাণের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার মধ্যে মানুষের মধ্যে একটি ধারণা, সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে। সেই ধারণাটা হলো যে আমরা সবাইকে দিয়ে দেখেছি, আমরা শরীয়তপুরের মানুষ আসলে খুব বেশি রাজনৈতিক প্রত্যাশা নিয়ে ভোট দিয়ে সেই প্রত্যাশার
বিনিময়ে আমরা তেমন কিছু পাইনি। যদি আমি এটা বলি, আমার ভাইয়েরা আমাদেরকে তারাই বলে যে আমাদের বুকের উপর দিয়ে পদ্মা সেতু গিয়েছে, কিন্তু পদ্মা সেতুর সুবিধা আমরা ভোগ করতে পারছি না। আমাদের বুকের উপর দিয়ে রেল লাইন গিয়েছে, কিন্তু এই শরীয়তপুরে একটা স্টেশনও নাই। বাট পার্শ্ববর্তী শিবচরে গিয়ে, যেখানে তাদের জমি জমা বা ক্ষয়ক্ষতি অতটা হয়নি, কিন্তু তারা তাদের ওখানে শিবচরের মধ্যে 2টো স্টেশন রয়েছে। তাহলে আমরা কেন এই যে বঞ্চিত হলাম? তো উন্নয়নের দিক থেকে, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে, অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি। নট অনলি দ্যাট, জেলা প্রশাসক, জেলার পরিষদের প্রশাসক যিনি, উনি একজন উপসচিব, তো উনি যেটা বললেন যে বাংলাদেশের সমস্ত 64টা জেলাকে গ্রেডিং করা হয়েছে। এই গ্রেডিংয়ে সর্বশেষ হচ্ছে 3টি জেলা। আচ্ছা, এই 3টি জেলারই সর্বশেষ জেলা হওয়ার কারণে 3টি জেলারই মানে কি বলে ক্রমিক হচ্ছে 62। ওকে। তো এই 62তম জেলার মধ্যে শরীয়তপুর একটা। তা আমরা এত পিছিয়ে কেন? এই পশ্চাৎপদতার, এখানে আমাদের মন্ত্রীও ছিল, তো এই পশ্চাৎপদতার মধ্য থেকে বের হয়ে আসতে হলে মানুষকে এখন নতুন নেতৃত্ব খুঁজতে হবে। এই ধারণা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। 1, 2 নম্বর হচ্ছে এই জেনজি বলি বা জেনারেশন আলফা বলি, জেনারেশন জি বলি, এরা কিন্তু এই রাজনৈতিক ধ্যান ধারণার উপরে এখন, যেটা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি, যেটা আমরা ঢাকা শহরের কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি, এবং আজকে যে সোশ্যাল মিডিয়াগুলো তো রয়েছে সেখানে আমি দেখেছি যে রাজনীতিতে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের ধারা, এটা থেকে একদম তরুণ প্রজন্ম খোলস ভেঙে বেরিয়ে এসেছে। তাদের কাছে যিনি আমার কাছে উপযুক্ত মনে হবে, যিনি আমার কাছে মনে হবে যিনি আমাকে নেতৃত্বে আমাদের সমাজকে এগিয়ে নিতে পারবেন, যিনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, যিনি মানুষের পাশে থাকতে পারবেন, যিনি মানুষের জন্য কল্যাণের ভূমিকা রাখতে পারবেন, এবং কোনটা কল্যাণ এবং কোনটা অকল্যাণ এটি বোঝার মতো সামর্থ্য এবং উপলব্ধি যার রয়েছে, সমাজের সমস্যাগুলোকে চিহ্নিত করা এবং সেগুলো নিয়ে কাজ করার সামর্থ্য যার রয়েছে, সেই বুদ্ধিভিত্তিক অবস্থান যার রয়েছে, এবং যার আচার আচরণ দিয়ে মনে হয় যে তিনি এদেশের মাটি এবং মানুষের সাথে মিশতে পারবেন, তেমন মানুষকে তারা গ্রহণ করবে। এবং এক্ষেত্রে তাদেরকে যত ধরনের বয়ান, যত ধরনের ন্যারেটিভ, যত ধরনের বক্তব্যই দেয়া হোক না কেন, এই তরুণ প্রজন্মকে মিসগাইড করার সামর্থ্য এখন আর কোনো মিডিয়ার নাই, এখন কোনো রাজনীতিবিদেরও নাই। এই যে তরুণদের শক্তি এবং তাদের যে এই যে মানে উত্থান, আমি মনে করি এটি হচ্ছে আমার রাজনীতির সবচেয়ে আশার জায়গা। এবং আমি মনে করি যে এই প্রজন্ম আমাকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। মাসুদ ভাই, শরীয়তপুরে যে সকল শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে তাদের দীর্ঘদিনের একটি দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এছাড়াও যারা জগন্নাথ অন্যান্য জায়গায় পড়াশোনা করে তাদের যাতায়াতের জন্য একটি বাস সার্ভিস তারা শরীয়তপুর পর্যন্ত চায়। এই ক্ষেত্রে আমরা দেখেছি ডাকসুতে যিনি পরিবহন সম্পাদক ছিলেন ছাত্র শিবিরের প্যানেলে জনাব আসিফ আবদুল্লাহ, তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস অন্তত ভাঙা পর্যন্ত কিভাবে নেওয়া যায়। তো এটি শরীয়তপুর পর্যন্ত নেয়ার ক্ষেত্রে আপনি কোনো ভূমিকা নেবেন কিনা? জি, এটা একটা ভালো কথা বলেছেন, এবং আমি এই বিষয়টি নিয়ে ভেবেছি। আগের চিন্তা একরকম ছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা অন্যরা এটাকে কতটুকু গ্রহণ করবে বা তাদের কাছে আমরা কতটুকু গ্রহণযোগ্যতা পাবো, এই বিষয়টি আমাদের মাথায় ছিল। কিন্তু এখন আমার মনে হয়েছে যে ইসলামী ছাত্র শিবির যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ে অর্জন করেছে, এখানকার নেতৃত্বর কাছে এই বিষয়টি তুলে ধরা আমাদের জন্য সহজ হবে। আর বিশেষ করে পরিবহন সম্পাদক হিসেবে যে হয়েছে আমাদের ছোট ভাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুরের ছাত্রদের কল্যাণে সে নিজেও কাজ করে, এবং এই একটি সংগঠনে সে সভাপতির দায়িত্ব পালন করছে সম্ভবত বর্তমানে। তো ফলে এদের দ্বারা এই ছাত্রদের এই প্রয়োজন পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিতে পারবো। এক্ষেত্রে একটি সমস্যা হয়তো প্রথম দিকে আমাদের হবে, কারণ এই দূরপাল্লার গাড়ি নিয়ে এসে সময় মতো তাদের ক্লাসে পৌঁছে দেয়া না দেওয়ার জন্য রাস্তার যে অবস্থা, এইটা হয়তো আমাদের জন্য প্রথম দিকে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে হয়তো আমরা প্রথম দিকে নাউডুয়া পর্যন্ত বা যতটুকু রাস্তা হয় পর্যায়ক্রমে আমরা শরীয়তপুর জেলা পর্যন্ত